ওয়েলকাম ফর অ্যানাদার এপিসোড ফ্রম মি। আজকে আমি কথা বলবো GBPJPY এর কারেন্ট মার্কেট নিয়ে, যে এই মার্কেটটা আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি বা কখন আমরা একটা ট্রেডে ঢুকতে পারি, এখনই কি আমাদের ট্রেডে ঢোকা উচিত হবে কি হবে না। প্রথমত আমি যেভাবে করবো, প্রথমে এটা একটা ট্রেন্ড লাইন এঁকে নিলাম। এটা একটা ট্রেন্ড লাইন, এটা টার্নিং পয়েন্ট, আর এটাও একটা ট্রেন্ড লাইন। এই দুইটা ট্রেন্ড লাইনকে কনসিডার করলে আমরা এটাকে একটা বুলিশ ফ্ল্যাগ বলতে পারি, বা একটা ট্রায়াঙ্গেল বলতে পারি, বা ওয়াইড, বিভিন্নভাবে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আসলে এক একজন এক একভাবে এটাকে ঠিক করে থাকে। তবে মেইন কথাটা হচ্ছে যে এটা একটা ট্রেন্ড লাইন এবং এটা একটা ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনে অলরেডি এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট কিন্তু ব্রেকআউট করে উপরের দিকে উঠিয়ে দিয়েছে। তো মার্কেটটা যখন ব্রেকআউট করে উপরের দিকে উঠিয়ে দিয়েছে, আমরা ইচ্ছা করলে এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আনতে পারি। এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটাকে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে পারি। এটাকে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। এখন আমি যেটা করব, আমার কাজ হচ্ছে, যেহেতু মার্কেটটা অলরেডি ওই ট্রেন্ড লাইনকে ব্রেক করে অলরেডি অনেকটা উপরে চলে গেছে, এইখান থেকে আমি আর কোনোভাবে বাই দেওয়ার সুযোগ করতে পারি না। আমি কখন বাই দেব? আমি বাই দিব যদি মার্কেটটা এখানে চলে যায়, এখানে যাওয়ার পর যদি আবার এখানে ব্রেক করে এখানে আসে, তাহলে আমি এইখান থেকে একটা বাই নেওয়ার চিন্তা করতে পারি, যেহেতু মার্কেটটা রিট্রেস করেছে। এখন যদি আবার এটা এইদিকে না যায়, তাহলে বুঝতে পারি, তাহলে মার্কেটটা যদি এইখানে আসে, দেখা গেল যে এইখানে গেল না, উপরের দিকে গেল না, না যাওয়ার পর যদি আবার এইখানে চলে আসে, এইখানে যদি চলে আসে, তখন আমরা আবার এইখান থেকে এতটুকু এক্সপেক্ট করব যে এইখানে মার্কেটটা আসলে আমরা একটা পাই। আমরা কারেন্ট মার্কেট দেখেই এন্ট্রি নিয়ে নেওয়াটা এটা একটা সলিউশন কথা হলো না। কেননা আমার মার্কেটের মুভমেন্টের পরবর্তী মুভমেন্টের যে একটা স্পেস, সেই স্পেসটা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে মার্কেটটা উপরে দিকে উঠতেছে, বাট কতটুকু উঠবে? উপরে তো একটা সাব রেজিস্ট্যান্স এরিয়া আছে, তো এটা ওঠার জায়গা তো অনেক কম, এতটুকু জায়গা। সো এখান থেকে নাও উঠতে পারে। যেমন এই যে এইখানে একটা এরিয়া আছে, এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে এসেছে। সো এখান থেকে তো কোনোভাবে আমার বাইরে দেওয়ার প্রয়োজন নেই। সো আমাকে কী করতে হবে? আমার এদিকে আসার জন্য ওয়েট করতে হবে। যখন এদিকে না গিয়ে এদিকে আসবে, এই স্পেসটাও কিন্তু অনেক কম। সো যদি এই উপরে এইটুকু যায়, এইটুকু যাওয়ার পর যদি ব্যাক করে, তাহলে কিন্তু অনেকটা নিচে নামবে। অনেকটা নিচে নামার পর আমি এখান থেকে বাইরে যেতে পারবো। কিন্তু আবার যদি শুধু এইখান থেকে নেমে আসে, তাহলে কিন্তু নাম হবে অনেক কম, এখান থেকে এটুকু অনেক বেশি না। এই কারণে আমাদের চিন্তা চেতনা হচ্ছে দুই ধরনের। যেহেতু এটা একটা আপট্রেন্ড মার্কেটে আমাকে হয় এইখানে যদি যায়, তাহলে আমি এইখান থেকে পাই দেবো। আর যদি ওইখানে না যায়, যদি এখান থেকে চলে আসে, তাহলে আমাকে এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসার পর এইখান থেকে আমি একটা পাই দেবো। তবে আমি প্রিফার করবো এই এরিয়া দিয়ে, যখন এটা আসবে তখন আমি একটা পাই দেবো এই এরিয়া দিয়ে। যেহেতু এটা একটা সুন্দর কয়েকটা, এইখানে কয়েকটা মার্কেট কয়েকটা জিনিস ছিল, সুতরাং এটাও একটা ভালো জায়গা, একটা সিকিউর পজিশন হচ্ছে এটা ফর বাই, এটা সিকিউর এরিয়া ফর বাই।
এইভাবে আমরা ওয়েট করে ট্রেড করতে হবে আমাদেরকে। আমরা ধুমধাম মার্কেটে ঝাঁপিয়ে পড়লে মার্কেট আমাদেরকে নিক্ষেপ করবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মার্কেটকে ফলো করব তখনই যখন আমাদের মনোভূত হবে, আমাদের মনে হবে যে হ্যাঁ ভালো স্পেস আছে মুভ করার। আমরা নিচে থেকে বাই দেবো, উপর থেকে সেল দেবো, এরকম চিন্তা ভাবনা আমরা যখন করবো, কিন্তু উপরে কোনো স্পেস নাই, ওখান থেকে আমি একটা বাই দিয়ে দিলাম, বা নিচে থেকে একটা সেল দিয়ে দিলাম, ব্রেকআউট হয়ে গেল আমি বাই দিয়ে দিলাম, ব্রেক ডাউন হয়ে গেল আমি সেল দিয়ে দিলাম, এরকম চিন্তা চেতনা করা আসলে কোনোভাবেই ওয়াইজ কোনো ডিসিশন হতে পারে না। তো আজকের এই মার্কেট নিয়ে আলোচনা এটুকুই। আমরা পরবর্তীতে দেখি অন্য আরো কোনো পেয়ারে কোনো ভালো কোনো সেট আপ কীভাবে পাই না। এটা হচ্ছে ইউএসডি এর একটা ডেইলি চার্ট। এই ডেইলি চার্টে দেখা যাচ্ছে অনেক দিন ধরেই এই মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট হিসাবে কাজ করতেছে। সো এই ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা এটাকে একটা ট্রেন্ড লাইন ধরতে পারি, এই ডাউন ট্রেন্ড মার্কেটে এখন আমাদের চিন্তা ভাবনা থাকবে যে এটাকে আমরা কোনোভাবেই বাইরের দিকে যাব না। এখনো তো বাই কনফার্মেশন বলতে কিছু হয়নি, আমরা সেলের দিকেই থাকবো টিল নাও। এখন আমরা যদি চিন্তা করি যে এই মার্কেটটা এখান থেকে নিচে নেমেছিল, এখানে এ পর্যন্ত নিচে নেমেছিল, নামার পর এখানে একটা এরকম ক্রিয়েট করে আবার নিচে নেমেছে, এখন আবার এরকম, কিন্তু এটা একটা ডিফারেন্ট হয়ে গেছে। এখন এটা ডিফারেন্ট হয়ে গেছে যে এই যে এখানে কিন্তু এরকম করেছিল, আবার এইরকম, তারপরে আবার এটা হওয়ার পর আবার এরকম, কিন্তু এইটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। সো এটা কিন্তু এত সহজে বলা যাচ্ছে না যে নিচে নেমে যাবে। কিন্তু আমরা যদি অন্য একটা ভালো থিঙ্কিং করি যে যদি আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স ধরি, এই ট্রেন্ড লাইনটা ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন ধরি, সো এটা কিন্তু একটা ভালো কনফ্লুয়েন্স, ট্রেন্ড লাইন কনফ্লুয়েন্স প্লাস একটা রেজিস্ট্যান্স তৈরি আছে। এটা তো সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া। আমরা মুভিং এভারেজটা নিয়ে আসি, দেখি মুভিং এভারেজ কি বলে। অবশ্যই 200 মুভিং এভারেজ, তো মুভিং এভারেজটা এখন অনেক দূরে আছে, অনেক দূরে। সো এটা নিয়ে আমরা এখন চিন্তা না করি, মার্কেটের ডাউন ট্রেন্ডটি আছে, মুভিং এভারেজ এখানে কোনো কাজ করবে না। এখন আমরা একটু H4 চলে যাই, দেখি H4 কি বলে। H4 এখন কি বলতেছে, আমরা আগে যেটা দেখলাম, এখন দেখি H4 আমাদেরকে কি বলে। H4 এর জন্য এটাকে আমরা একটা রেজিস্ট্যান্স ধরতে পারি, এটাকে আমরা একটা সাপোর্ট ধরতে পারি, এটা একটা ট্রেন্ড লাইন। তাহলে ইতিমধ্যেই এটা কিন্তু নিচের দিকে নামা শুরু হয়েছে। তো অলরেডি অনেকটা নেমে গেছে। এখন আমার দৃষ্টিতে এখনই আমি আর সেলটা নেব না। কখন নিব, যখন দেখব যে আবার এখানে গিয়েছে, এখানে যাওয়ার পর যদি এখান থেকে আবার আসা শুরু করে, তখন আমি আমার D1ও বলতেছে যে হ্যাঁ ডাউনে যাবে। এখন এটা অনেকটা ডাউনে চলেও গেছে, চলে যাওয়ার পর এখন যদি এখানে যায়, যাওয়ার পর যদি দেখি যে আবারও সে নিচে নামা শুরু হয়েছে,
তখন আমি এই এরিয়াটাকে আমি একটা সেল এরিয়া ধরে নেব, সেল জোন ধরে নেব। সো আমি এখান থেকে সেলটা দিব, নট নাও বাট উই আর ওয়েটিং ফর দিস। এখান থেকে এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে আমরা একটা সেল নেব, পরবর্তী টার্গেট হবে এই পর্যন্ত। আমরা এইভাবে প্রাইস অ্যাকশনের সাথে যদি মার্কেট অ্যানালাইসিস করে করে ট্রেড নিই, তাহলে আমাদের রিস্ক রেশিওটা অনেক বেশি হবে। আমরা একটা ট্রেড নেওয়ার আগে সবসময় আমাদের চিন্তা করতে হবে স্টপ লসের পরিমাণটা যেন সবসময় ছোট হয়। এখন আমি এখান থেকে একটা সেল নিতে পারি, কিন্তু এখান থেকে যদি আমি একটা সেল নিই, তাহলে সেটার স্টপ লসটা কিন্তু অনেক বেশি হবে। আর যখন মার্কেটটা অনেক উপরে ওঠার পর যখন এখান থেকে আমি সেলটা আবার নিব, তখন কিন্তু সেটার স্টপ লসটা অনেক কম হবে। আমরা সবসময় এটা একটা বিশাল বড় একটা স্ট্র্যাটেজি, যে আমার স্ট্র্যাটেজি মিলে গেলেই আমাকে ট্রেড নিতে হবে, ব্যাপারটা এরকম নয়। আমি স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নেব, কিন্তু ট্রেডটা আমি সব কিছু মিলে যাওয়ার পর লাস্ট আমি দেখব যে আমার স্টপ লস এর যে পরিমাণটা সেটাকে অনেক বেশি নাকি অনেক কম। যদি কম হয়, মিনিমাম 2 বা 3 গুণ প্রফিট হওয়ার যদি পসিবিলিটি থাকে, স্টপ লসের 2 থেকে 3 গুণ, তবে আমি সেই এন্ট্রিটা নিব। আর যদি দেখি যে না, এখানে স্টপ লসটা অনেক বেশি এবং টার্গেট পয়েন্টটা অনেক অল্প হয়ে যাচ্ছে, তো ওইখান থেকে কোনো অবস্থাতে আমাদের ট্রেড নেওয়া সমীচীন হবে না। আশা করছি আপনারা আমার টেকনিকটা বুঝতে পেরেছেন। তারপরেও কেউ যদি কিছু না বুঝেন, আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি মনে প্রাণে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।